ও, লাইভ শুরু হয়ে গেছে না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনারা যে যেখান থেকে আসলে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা তারা সবাই একটু জানিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, সব কিছু ক্লিয়ার আছে। ওকে, সবাই একটু জানিয়ে দেন যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং ভাইয়াকে স্পষ্ট তো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। যারা হচ্ছে হাজি জানে সে ভর্তি পরীক্ষা দিবেন তাদের হচ্ছে হলো সম্পূর্ণ সিলেবাসের উপরে ক্লাস মানে পরীক্ষা হবে, এটা তারা অলরেডি জানে এবং তোমরাও এটা জানো। তো অনেক শিক্ষার্থী আমাদের কাছে আসলে রিকোয়েস্ট করছে, আর এত পরিমাণ পেজে ইনবক্স আসতেছে আমাদের, ইতোমধ্যে আমাদের এত পরিমাণ পেজে ইনবক্স আসতেছে, যেটার কারণটা হচ্ছে পেজে ইনবক্স আসার ফলে যেটা হচ্ছে যে ভাইয়া হাজি দানেশ নিয়ে আমরা কি করব, বা হাজি দানেশ যেহেতু ফুল সিলেবাস সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি। তো আমরা যে কাজটা করেছি ফুল সিলেবাসের উপরে এটা মাথায় রাখবা, ফুল সিলেবাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন আজকের কথাতেই আমি যদি যাই, আজকে আমি তোমাদেরকে অলরেডি আমাদের পেজে বিগত 5 বছরে হাজি দানেশ থেকে যেই প্রশ্নগুলো এসেছে বা যেই অধ্যায়গুলো থেকে মানে ফুল সিলেবাস থেকে যে অধ্যায়গুলো থেকে মোটামুটি প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নের একটা ফাইল আমি তোমাদের কাছে দিয়ে দিয়েছি। সেই ফাইলটা দেখলে একটু অ্যানালাইসিস করা শুরু করে দাও এবং তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যে বিগত 5 বছরে অর্থাৎ 2015 থেকে 2019 সেশন পর্যন্ত ঠিক কতগুলো প্রশ্ন আমার গণিতের এই বছর শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন এসেছিল। ঠিক সে কটা প্রশ্ন যদি তুমি একটু অ্যানালাইসিস করে দেখো, সর্বাধিক প্রশ্ন এসেছিল একটা না দুইটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে হলো বাস্তব সংখ্যা দেখবা, খুব ভালো মতো দেখবা। আরেকটা আসছিল তোমাদের সবচেয়ে ভীতিকর একটা জায়গা, সেটা হচ্ছে হলো দ্বিপদী বিস্তৃতি। ঠিক আছে, আরেকটা জায়গা থেকে আসছিল, সেটা হচ্ছে হলো দ্বিপদী বিস্তৃতি। তো এই যে আমি তোমাদেরকে বলে দিলাম যে বাস্তব সংখ্যা আর হচ্ছে হলো দ্বিপদী বিস্তৃতি থেকে সর্বাধিক পরিমাণে আমাদের প্রশ্ন আসছিল হাজি দানেশে। কথা কি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই বাস্তব সংখ্যার দ্বিপদী বিস্তৃতির কথাটা ভালো মতো বুঝবা। এই দুইটা টপিক থেকে যখন আমাদের কাছে প্রশ্ন আসে বা এসেছে এতবার, প্রায় কয়টা প্রশ্ন আসছে বলো? প্রায় 8টা প্রশ্ন এসেছে 5 বছরে, 8টা কোশ্চেন। এবং 2017-18 সেশনে 2017 এবং 18 সেশনে হাজি দানেশের গণিত যে প্রশ্নটা এসেছিল সেখানে দুইটা প্রশ্ন ছিল। একটা ছিল মধ্যপদ বের কথা, আরেকটা হচ্ছে হলো এক্স বর্জিত পদ বের করা। ঠিক আছে, এক্স বর্জিত পদ। সো এই দুইটা আসছিল আমাদের কাছে দ্বিপদী বিস্তৃতি থেকে। কথা কি সবাই বুঝতে পারছো? যারা লাইভে আছো তারা সবাই একটু জানিয়ে দাও যে সবাই ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আনন্দ চলে আসছে। তো বিষয়টা হচ্ছে তোমরা যারা আসো তোমরা সবাই আশা করি যে এই জিনিসগুলোকে বা এই টপিকগুলোকে যদি একবার একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করতে পারো তাহলে আশা করি যে ওকে ফাইন, তুমি সব কিছু বুঝে গিয়েছো। বাট তুমি যদি মনে করো যে না আমি এখন জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে যাব আউট অফ শর্ট সিলেবাস, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখন কিছু জিনিস থাকবে যেগুলো হয়ে যাবে, বাট দ্বিপদী বিস্তৃতি শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো ওই চ্যাপ্টারটা আমি শুরু করব আজকে, ওই চ্যাপ্টারটা দেখাবো, সাথে হচ্ছে বাস্তব সংখ্যার গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমি সলভ করে দিব। কথা কি বুঝতে পারছো? তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো যারা আসো সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিলে যেটা হবে যে তোমার ফ্রেন্ড লিস্টে থাকা আরও 5-10 জন স্টুডেন্ট তারাও বুঝতে পারবে যে না হাজি দানেশে আমার কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। এখন অনেকে প্রশ্ন করতেছে যে ভাইয়া জিএসটিতে আসতে পারে কিনা। হ্যাঁ, এখন আমি একটু বলে দিই, জিএসটিতে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, জিএসটিতে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন হয়েছে। হতে পারবে না এইটা ভুল, হতে পারে এটা সঠিক। তার মানে তাদের মর্জি হলে তারা করবে। যেমন তোমাদের কৃষিগুচ্ছে আমি বলি, 80টা কোশ্চেন আসছিল শর্ট সিলেবাসের মধ্যে, 20টা কোশ্চেন ছিল শর্ট সিলেবাসের বাইরে। তো এরকম হইতেই পারে, এটা তোমাদের এখন তারা ওখানে উল্লেখ করা ছিল যে তাদের পাঠ্যপুস্তক বইয়ের অনুরূপ আমরা সিলেবাসটা সাজিয়েছি। এখন পাঠ্যপুস্তক বলতে কি বোঝায়? পাঠ্যপুস্তকে যতগুলা চ্যাপ্টার থাকে সবগুলোকেই তো বোঝায়। কথা কি বুঝতে পারছো? তো আলটিমেটলি যেটাই হোক হোয়াট এভার, এখন এটা অনেক নিয়ে অনেকের তর্ক বিতর্ক হয়, বাট তারা এখানে উল্লেখ করে দিয়েছিল যে এনসিডিবির অনুযায়ী আর কি আমরা সিলেবাসটা নিয়েছি। তো গুচ্ছেও সেম, তোমাকে এখানে সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলা হয় নাই, তো বিষয়টা একটু মাথায় রেখো।
তোমাদেরও আসতে পারে। এটা আনফরচুনেট না, এটা ফরচুনেট। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন থাকলে সবাই আমাকে বলতে পারো। আজকে হাজি দানেশ নিয়ে আমরা 2টা চ্যাপ্টার শেষ করব। সবচেয়ে বেশি আসা প্রশ্ন একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এটার দ্বিপদী বিস্তৃতি স্পেসিফিক ওয়েতে জাস্ট 2টা যদি টাইপ পড়ে যাও, একটা হচ্ছে এক্স বর্জিত পদ, আর একটা হচ্ছে সেই পদ মানে সেই ইয়াটার যদি মধ্যপদটা বের করা শিখে যাও, এনাফ, আর কিছু লাগবে না, তাহলে এতেই তুমি কমন পেয়ে গেছো। কথা কি বুঝতে পারছো? যারা হাজি দানেশে পরীক্ষা দিবেন দ্বিপদী বিস্তৃতি আর বাস্তব সংখ্যার জাস্ট এই ক্লাসটা করে যান, আপনার আর কোনো সময় কখনো কোথাও ক্লাস করা লাগবে না, এতটুকু গ্যারান্টেড আজকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি স্লাইড করতে পারি নাই সময় স্বল্পতার জন্য, আমি আপনাদেরকে লিখে দেব, যদি একদম শেষ পর্যন্ত সবাই থাকেন ইনশাআল্লাহ একটা সেরা ক্লাস আপনারা পাবেন। সো সবাই একটু জানিয়ে দেন যে সবাই ক্লিয়ার আছেন কিনা এবং রেডি আছেন কিনা, তাহলে ভাইয়া ইনশাআল্লাহ শুরু করব ক্লাসটি। ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, যেহেতু গুরুত্বপূর্ণ ক্লাস সেহেতু কথা বাড়ানো যাবে না। ঠিক আছে, আমি সবে বলে দিলাম যে আজকে হচ্ছে আমরা বাস্তব সংখ্যা এবং হচ্ছে হলো দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। ওকে, সবাই রেডি হলে ভাইয়াকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই রেডি। ওকে, আমরা এখন মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো বাস্তব সংখ্যা। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে বলি আগামীকাল কি ক্লাস হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ, সেটা নিয়েও কোনো ভয় পাওয়ার কিছু নাই। সো আপনারা শুধুমাত্র লেগে থাকুন আর ক্লাসগুলো করতে থাকুন। প্রথম যে প্রশ্নটা নিব খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই একটু লিখে রাখেন। 5 মাইনাস হচ্ছে হলো 2x ইজ লেস দেন অর ইকুয়াল 4। ঠিক আছে, অসমতাটির সমাধান করতে বলা হয়েছে। অসমতাটির সমাধান করুন। ঠিক আছে, সমাধান করুন। আমি কিন্তু শোনো, আমি কিন্তু তোমাদেরকে বলে দিব কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ না, সেগুলো বলে দিব আজকে। ঠিক আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, পাশে লিখে রাখেন, ইম্পর্টেন্ট। রাবির মতো, কৃষিগুচ্ছের মতো সব জায়গায়। ঠিক আছে, এই বড় বড় ক্লাস আমি লাস্টের দিকে নিব না, যা নিব আগেই নিব, শেষ করে দেবো ইনশাল্লাহ। এবার আসো সলভে, আসো সলভ। দেখো এই প্রশ্নটা তোমাকে বলছে এটা পরম মান দেওয়া আছে, একটু ভালো মতো খেয়াল করো, এখানে কিন্তু পরম মান দেওয়া আছে। এখন এটা পরম মান ব্যতীত, তার মানে পরম মানটা উঠায় ফেলতে হবে, পরম মান রাখা যাবে না, বা পরম মান বিহীন প্রশ্ন হতে পারে, পরম মান বিহীন। এটা টপিক 1 একটু লিখে রাখো সবাই, টপিক 1 সেটা হচ্ছে হলো পরম মান বিহীন। টপিক 1 একটু লিখে রাখো, টপিক 1 পরম মান বিহীন। ওকে, এগুলো আসে এবং এগুলো আসছেও, পরম মান বিহীন। ওকে, সো এবার একটু খেয়াল করো ভাইয়া এবার যেটা বলি সেটা একটু করো। দেখো, এই অসমতাটির সমাধান করুন, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। এখন তুমি যে কাজটা করবা একদম নর্মাল, দেখো এখানে +4, সব জায়গায় -4 নিবা, সব জায়গায় -4 নিবা, সব জায়গায় ইজ লেস দেন অর ইকুয়াল 5 মাইনাস 2x, সব জায়গায় -4 নাও, কোনো সমস্যা নেই, ইজ লেস দেন অর ইকুয়াল 4। যখন এই ফরম্যাটে থাকবে, অর্থাৎ ফরম্যাটটা কি দেখো, ফরম্যাটটা বলে দিচ্ছি, ফরম্যাটটা হচ্ছে x মাইনাস, ধরো সামথিং জিনিস দেওয়া আছে, ইজ লেস দেন অর ইকুয়াল k। যদি এভাবে থাকে তাহলে তুমি লিখবা মাইনাস k ইজ লেস দেন x মাইনাস a ইজ লেস দেন অর ইকুয়াল k। তো বিষয়টা হচ্ছে তোমাকে এভাবে সাজাইতে হবে। তার মানে কি, যদি এই পাশে যেটা থাকবে প্লাস আকৃতির, সেটা হাতের বাম সাইডে আমার কাছে নিয়ে আসতে হবে মাইনাস পদ আকারে, তাহলে তুমি এটা মাইনাস পদ নিয়ে আসলা, তাহলে আমি এই মাইনাস পদটা এখানে নিয়ে আসলাম। এখন তুমি যে কাজটা করবা সেটা একটু বোঝার চেষ্টা করো। এই কাজটা তো শেষ, এখন তুমি যে কাজটা করবা সেটা আগে বোঝার চেষ্টা করো। আমি এখন এই -4 ইজ লেস দেন 5 মাইনাস 2x ইজ লেস দেন 4 লিখলাম, তাই তো? এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই, এটা তোমরা সবাই বুঝে গেছো। এখন ভাইয়া যে কাজটা করবো, এই 4টাকে সামনে নিয়ে আসবো, তাহলে এই 4টা আনলে তো এই সাইনগুলো ঘুরে যাচ্ছে, তাহলে সাইনগুলোকে ঘুরায় দাও, এই পাশে -4 নাও, এই পাশে -4 নাও। ওকে, এবার তুমি যে কাজটা করবা সেটা একটু ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে এই যে এখানে যে 5টা আছে, সবসময় মনে রাখবা এই মিডিলে মাইনাস রাখার চেষ্টা করবা, সরি এই মিডিলে এক্স রাখার চেষ্টা করবা, এই মিডিলে এক্স রাখার চেষ্টা করবা। যদি তুমি মিডিলে এক্স রাখার চেষ্টা করো তাহলে দেখো আমার কাছে আগে 5 আছে, এই 5টা বোথ সাইডে চলে যাবে, তাহলে আমি সেই কাজটাই করি। আসো
5 আছে, 5টাকে আমরা ভ্যানিশ করব, তাহলে 4। এই 5টা যখন তুমি ভ্যানিশ করতে যাবা, এটা +5 আছে, ওই পাশে গেলে -5 হয়ে যাবে, তাহলে 4 এই পাশে যদি চলে আসো তাহলে যেটা আমরা পাবো +5, আর এই পাশে যখন তুমি নিয়ে আসবা ইজ লেস দেন অর ইকুয়াল 2x, আর হচ্ছে হলো ইজ লেস দেন অর ইকুয়াল আমরা পাবো 1। ওকে, এবার একটু খেয়াল করো, 9 ইজ লেস দেন অর ইকুয়াল 2x ইজ লেস দেন অর ইকুয়াল 1। এখন তুমি x রাখতে যাচ্ছ, তাহলে এই 2টার সাথে xটা কি আকার আছে, গুণ, এই পাশে আসলে কি হবে, ভাগ। তাহলে কি পাবা একটু খেয়াল করো, এই 2টা এই পাশে আনো, 9/2, তাহলে লিখে ফেলো 9/2 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল হাফ। ওকে, এখন আমার কাছে হয় অপশনে এইটা থাকবে, বুঝছো, কিন্তু হয় অপশনে এইটা থাকবে, আর না হয় আরেকটা থাকবে, সেটা কি থাকবে সেটাও বলে দিচ্ছি, আর না হয় আরেকটা থাকবে সেটা বলে দিই, হাফ ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল 9/2, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে, আর সেটাই হবে অ্যান্সার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছো কিনা। সবাই আসবে ভাই, আসবে, তোমরা একটা একটা কইরা কথা না বলে খালি বলো যে ক্লিয়ার হয়েছো কিনা বা বুঝছো কিনা, জাস্ট এতটুকু বলো, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা জাস্ট এতটুকু একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে এই সিমিলারিটি যদি সবাই ক্লিয়ার থাকো, আমি আরেকবার রিকোয়েস্ট করবো এটা বোঝার জন্য, একটু খেয়াল করো। 5 - 2x ইজ লেস দেন, পরম মান অফ 5 - 2x ইজ লেস দেন অর ইকুয়াল 4। তাহলে আমরা যেটা করব, এই ইয়াতে যখন পরম মান উঠাই দিবা, এই সাথে যে কনস্ট্যান্টটা থাকে এই কনস্ট্যান্ট এই পাশে আসে, সেটা হচ্ছে মাইনাস আকৃতি, অর্থাৎ -a ইজ লেস দেন x ইজ লেস দেন a, এই ফর্মায় চলে আসবে, ঠিক আছে? সো আমরা এই ফর্মায় নিয়ে আসছি। এই ফর্মায় আনার পরে এইটা যখন সামনে আসবে, এই জিনিসটা যখন সামনে আসবে, তখন আমি সাইনটাকে ঘুরাই দিব, মিডলে সবসময় x রাখার চেষ্টা করবা, তাহলে পেরে যাবা। সবাই কি ক্লিয়ার? দেখো, মিডলে সবসময় x রাখার চেষ্টা করবা, মিডলে সবসময় x রাখার চেষ্টা করবা, মিডলে সবসময় x রাখার চেষ্টা করবা। তাহলে 5 - 2x আছে, একে x রাখতে হবে, তাহলে আগে কাকে ভ্যানিশ করতে হবে, কনস্ট্যান্ট ভ্যালু কে আছে 5, 5 কে ভ্যানিশ করো, তাহলে 5 এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, +5, কারণ কি আমরা সব জায়গায় -5 দিছি, এই দেখো এখানে +5, 5 - 2x, কথাটা ভালো মতো বুঝবা। তাহলে আমি যদি এখানে +5 দিতাম, সরি 5 মাইনাস হচ্ছে হলো 2x, আমি এখানে যদি 5x দিতাম, এই 5x এই 5x কাটা, এখানে -2x আছে না, এখন মাইনাস দিয়ে গুণ করে দিবা, মাইনাস দিয়ে গুণ করলে তো প্লাস হয়, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস হলে এই পাশে কি হয়ে যায় +5, আর এই পাশে আসলে কি হয়ে যায় +5, বোথ সাইড +5, তাহলে এই পাশে যদি +5 হয়, +5 থেকে -4 কে বাদ দিলে থাকে 1, তাহলে 1, 4 এর সাথে যদি 5 কে যোগ করে তাহলে হয় 9, তাহলে এখন এটাকে জাস্ট এই x রাখতে হবে, এই ফরম্যাটে এখানে 2x আছে, এখানে 2x একে x রাখতে হবে, তাহলে x রাখার পদ্ধতি কি, 9/2 ইজ লেস দেন অর ইকুয়াল x ইজ লেস দেন অর ইকুয়াল হাফ। এখন এটাকে ঘুরায় দাও, এই তো ঘুরায় দিছি, শেষ। হয় এটা অপশনে থাকবে আর না হয় এটা অপশনে থাকবে, যে কোনো একটা। এবার বলো সুমাইয়া নিশি ক্লিয়ার কিনা, এবার বলো সুমাইয়া নিশি ক্লিয়ার কিনা। নেক্সট আরেকটা প্রশ্ন, এটা হোম টাস্ক করবো সবাই। 5 মাইনাস, সবাই একটু লিখে নাও, 2/3x, 2/3x ইজ লেস দেন 1, এই অসমতাটির সমাধান করতে হবে, এই অসমতাটির সমাধান, ঠিক আছে, করো, এই অসমতাটির সমাধান করো। এটা বাসায় হোম প্র্যাকটিস করো সবাই, ঠিক আছে? HW থাকলো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া বলবো অবশ্যই, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্নে যাব, একটু খেয়াল করো সবাই, আমরা আরেকটা কোশ্চেনে যাই। দেখো, সরি, খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে 2x - 5 ইজ লেস দেন 3, এই জিনিসটার অসমতাটির সমাধান করতে হবে, মানে অসমতাটির সমাধান করবা, সেটা কিসের মাধ্যমে, পরম মানের চিহ্ন উঠাই দিয়ে, পরম মান রাখা যাবে না। তাহলে আমাদের একই সূত্র, বোথ সাইডে -3 নাও, ইজ লেস দেন 2x -5 ইজ লেস দেন 3। আর আমি কি বলছি, মিডলে কি রাখা যাবে, মানে মিডলে কি রাখবা, শুধু x, মিডলে শুধু x, তাহলে -3,
এখন এখানে +5 করতে হবে সব জায়গা, তাহলে এখানে শুধু 2x থাকবে, আর +5 মিডলে করলে প্লাস মাইনাস কাটা, সব জায়গায় +5 যোগ, তাহলে থাকবে 2x 8। এখন আমি কি বলছিলাম, মিডলে কি রাখতে হবে ভাইয়া, x, তাহলে x রেখে দাও, তাহলে থাকবে হচ্ছে 1 is less than x is less than 4। সো এটাই অ্যান্সার, শেষ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? কোনটা এটার অ্যান্সারটা বললে তুমি করবা, করার পরে এটা দিবা আমাদেরকে, দরকারে তোমার যদি প্রবলেম হয় তুমি পেজে দাও, আমরা সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। সবাই একটু বলো যে এইটুকু সবাই বুঝছো কিনা, এই ফর্মাটা সবাই বুঝছো কিনা, ঠিক আছে? এটা আসার মতো একটা প্রশ্ন। এরপরে আসো, আমরা হচ্ছে হলো পরম মান আকারে সাজাবো, টাইপ 2 পরম মান আকারে সাজানো। সবাই আসো, পরম মান আকারে সাজানো, পরম মান আকারে সাজানো। ওকে, আসো এখন এটাকে তুমি সাজাবা। ওকে, নাইস। পরম মান আকারে সাজাবা, আগেরটা ছিল পরম মান বিহীন, এখন পরম মান আকারে সাজাবা। যেটা দিচ্ছি এটা এত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হয়তো হুবহু চলে আসতে পারে, এটা হুবহু চলে আসতে পারে। আসো, প্রশ্নটা হচ্ছে -7 x লেস দেন -1। ওকে, পরম মানের সাহায্যে লিখুন, পরম মানের সাহায্যে লিখুন। ওকে, এই প্রশ্ন যদি আসে, এই প্রশ্ন যদি আসে, এই মান সহ আসবে, এই মান সহ আসবে, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা চেঞ্জ করবে না আর কি। এবার এটা আসো, এদের একটা নিয়ম আছে, যখন তুমি পরম মান সহ আসবা, যখন তুমি পরম মান সহ আসবা, এইটার এটাকে যোগ করবা, তার মানে -7 -1, তাকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হয় কত, -8 কে 2 দিয়ে ভাগ করলে হবে -4। তাহলে এই যে গড় মানটা পেয়ে গেছো না, এই যে গড় মানটা পেয়ে গেছো না, গড় মান দিয়ে সব জায়গায় যোগ করবা, সব জায়গায় যোগ করবা, সব জায়গায় যোগ করবা, সব জায়গায় যোগ করছো। তাহলে আসো, এবার আসো, এবার ইজি প্রসেসটা তোমাকে শিখাই দিচ্ছি। দেখো, সব জায়গায় তুমি গড় মান দিয়ে যোগ করে ফেলছো, এখন তুমি যেটা করবা সেটা পাওয়া হচ্ছে হলো -3 is less than x plus 4 is less than 3। এখন দেখো, এই যে আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে এইটাকে আমরা লিখি -a, এই পুরো জিনিসটাকে লেখা যায় x, এই পুরো জিনিসটাকে লেখা যায় a। এই ফরম্যাটে আনলে তখন আমরা বলতাম x মডুলাস অফ a। এই যে ফর্মা বুঝছো? তাহলে এই জিনিসটা, এই যে দেখো, এই জিনিসটার সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে এইটাকে যদি এইটাকে যদি এটা লেখা যায়, তাহলে এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা কি আকারে লিখতে পারি, সেটা লিখতে পারি মডুলাস অফ x প্লাস 4 ইজ লেস দেন 3। শেষ। এইটাই হচ্ছে আমাদের কাছে পরম মান আকারে সাজানো। সবাই কি এবার বুঝছো ভাইয়া? সবাই একটু বলো তো, সবাই বুঝছো কিনা? সবাইকে এটা বুঝছো? সবাই একটু বলো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরম মান সাহায্যে লেখা। হাজিদান এসে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল। সো সবাই একটু বলো যে সবাই এতটুকু বুঝছো কিনা, তাহলে বুঝতে পারবো যে না তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট আরেকটা প্রশ্ন খেয়াল করো, আরেকটা প্রশ্ন খেয়াল করো। এবার সবাই কি ক্লিয়ার? ভাইয়া যদি 4-এর আগে প্লাস চিহ্ন হলে কি হইতো? 4-এর আগে প্লাস চিহ্ন হলে কিভাবে হইতো? 4-এর আগে, এই যে এটার আগে বলতেছ, এটার আগে, সরি, ওকে ওয়েট, এই 4-এর আগের কথা বলতেছ, এই যে এটা তো বিয়োগ করে দিছো, বিয়োগ করার ফলে সেটা যোগ আসছে, মানে প্রত্যেকটাতে বিয়োগ করছো, বিয়োগ করলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যদি তুমি চিন্তা করো জিনিসটা এরকম, 7 মাইনাস হচ্ছে হলো -4, তাহলে কি হয় 7 প্লাস 4। হিসাবটা কি বুঝছো এবার? মানে -7 প্লাস 4। বিক্রম সানা এবার ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আসো নেক্সট। দেখো এই যে আরেকটা প্রশ্ন দিচ্ছি, ভালো মতো খেয়াল করো, তাহলে আরেকটা প্রশ্ন ইজিলি পারবা। সেটা হচ্ছে -5
ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু। ওকে, আমি এটা দিলাম, এই প্রশ্নটা দিলাম, এটা বুটেক্সের প্রশ্ন, ইচ্ছা করে এই দিচ্ছি এই প্রশ্নটা। তার কিছু কারণ আছে, কারণ কিছু প্রশ্ন থাকে যেগুলা একদম পান্তাবাদ কোশ্চেন, সেগুলো সব জায়গায় কমন দিয়ে দেয়, সব জায়গায় কমন দিয়ে দেয়। আসো দেখো, আমরা বলেছিলাম এখানে কত আছে, 2 আছে না 11, 11 2 না, এটা 11। হ্যাঁ, আমি বলেছিলাম এই দুইটার গড় মান বিয়োগ করা, গড় মান বের করা, -5 আর হচ্ছে হলো +11 ডিভাইড বাই 2। তো তুমি যদি 11 থেকে 5কে বাদ দাও, নর্মালি চিন্তা করো 11 থেকে 5কে যদি তুমি বাদ দাও তাহলে থাকে 6, 6/2 কাটাকাটি করলে থাকবে হচ্ছে হলো 3। তাহলে এই যে দেখো আলটিমেটলি এখন প্লাস ভ্যালু আসছে 3। তাহলে তোমার কাছে প্লাস ভ্যালু যদি আসে 3, তাহলে তুমি এটাকে মাইনাস করবা, তাই না? তাহলে 5 মাইনাস হচ্ছে হলো 3 ইজ লেস দেন অর ইকুয়াল x মাইনাস 3 ইজ লেস দেন অর ইকুয়াল 11 মাইনাস 3। তাহলে আমি পাবো যেটা, সেটা পাবো -8 ইজ লেস দেন অর ইকুয়াল x মাইনাস 3 ইজ লেস দেন অর ইকুয়াল 11 থেকে যদি তুমি 3কে বাদ দাও থাকবে হচ্ছে হলো 8। ওকে, তাহলে দেখো একদম সিমিলার প্রসেস, একদম সিমিলার প্রসেস। মানে তুমি যদি এখন এটাকে নর্মালাইজ চিন্তা করো যে ভাই আমি এটাকে এইভাবে লিখবো, লিখতে পারবা। অ্যান্ড এটাই হচ্ছে তার পরম মান আকারের লেখা। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। কোন জায়গা? আমি তো ঠিকই লিখলাম, এদেরকে তো মাইনাস করবা, এদের প্রত্যেকটাকে মাইনাস করা। দেখো তাহলে x মাইনাস -4, তাহলে তুমি কি পাও, x প্লাস 4 পাও না? সেটাই তো আমি এখানে লিখছি। এবার বুঝছো কিনা একটু বলো তো, এবার বলো যে ঠিক আছে কিনা। ভাই এটা থেকে তো এটাকে মাইনাস করা রে বাবা, সবাই বলো এবার ক্লিয়ার কিনা। সবাই এবার বলো যে এবার ক্লিয়ার কিনা। আরেফিন, ও না আদন, আদন শাহরিয়ার বলছে, আদনান, আদনান, আদনান এবার একটু বলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা। যে দেখো x প্লাস 4 ছিল, কেন 4 লিখছি, কারণ এটা থেকে তো এটাকে বিয়োগ করতেছি সব জায়গায়, তাহলে বিয়োগ করলে তো আমি আলটিমেটলি এটাই পাই, এই যে x মাইনাস -4, তাহলে x প্লাস 4 শেষ। ওকে নেক্সট, একই জিনিস এখানে করছো, শেষ। মানে তুমি বাস্তব সংখ্যায় তোমার আলটিমেটলি বেশি জিনিস দরকারই নেই, তুমি জাস্ট কিছু জিনিস দেখে যাবা। যে কমেন্টস করছিলা সে ক্লিয়ার কিনা সে বলে যাও, নাহলে তো পরে বলবা যে ভাই ক্লিয়ার না, ঠিক আছে? ওকে, আমরা বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে গুচ্ছ হোক আর যে কোনো ইউনিভার্সিটি হোক, পরম মান ব্যতীত আর পরম মান যুক্ত এই দুইটা জিনিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বাট হাজী দানেশ কি করছে, তাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, তারা একটা টপিক থেকে একটা প্রশ্ন করছিল, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ক্ষুদ্রতম নিম্ন সীমা, দুইটা জিনিস নিয়ে কথা বলছে। এখন আমরা একটা প্রশ্ন দেবো, সেই প্রশ্নটা একটু ভালো মতো দেখো। এটা বেগম রোকেয়াতে আসছিল, বেগম রোকেয়া, হ্যাঁ বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, ঠিক আছে, এইখানে আসছিল। মানে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে, এই জন্য আমি করাচ্ছি। দেখো a is equals to সেকেন্ড ব্র্যাকেট x এলিমেন্টস অফ রিয়েল নাম্বার, তারপরে হচ্ছে হলো পরম মান দেওয়া আছে x মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সরি ইজ লেস দেন অর ইকুয়াল 3, ইজ লেস দেন অর ইকুয়াল 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কত, এর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কত। আচ্ছা ঠিক আছে, আসো এখন এই জায়গাটাতে যে কাজটা করতে হবে, আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা আগে নাও। মানে যেই ইয়াটা দিয়ে আছে এটা ফাংশন না, তো এটা আসলে একটা বাস্তব সংখ্যার একটা পার্ট, সো আমরা সেটা নিলাম। ওকে ফাইন, আমাদের এটা নেওয়া শেষ। আমরা এখন যেটা করব একটু ভালো মতো খেয়াল করবা, এইটা যখন থাকে নর্মাল একটা জিনিস চিন্তা করো, x ইজ লেস দেন হচ্ছে হলো a আছে, আমরা কি লিখতাম ভাই, পরম মান উঠাই দিলে a মাইনাস a ইজ লেস দেন x ইজ লেস দেন a, এই ফরম্যাটটা লিখতাম। তাহলে সিমিলার ভাবে এই ফরম্যাটটা লিখে ফেলো, -3 ইজ লেস দেন x মাইনাস 2 ইজ লেস দেন অর ইকুয়াল 3। ওকে, সব জায়গায় তুমি তোমার মনের মাধুর্য বিষয় লিখছো।
এখন মিডলে তো এক্স রাখতে হবে, তাহলে এই -2 ভ্যানিশ করার জন্য কত যোগ করবা? +2 যোগ করবা। তাহলে -3 + 2 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 3 প্লাস হচ্ছে হলো 2। তাহলে আসো, আমি এখানে কত পাচ্ছি ভাই? -1 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 5। এখন এই ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা এগুলো নিয়ে একটা কথা আছে, একটু খেয়াল করো। এই সেটের মধ্যে সর্বনিম্ন মান কত? -1। সর্বোচ্চ মান কত? 5। সর্বোচ্চ মান কত? 5। এখন অপশন খেয়াল করো, প্রশ্ন কি বলছে? ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা মানে কি? উপরে যাচ্ছে, তার মানে পজিটিভ ভ্যালু। আর ক্ষুদ্রতম নিম্ন সীমা যদি বলতো, নিম্ন সীমা তার মানে নেগেটিভ ভ্যালু। পার্থক্যটা বুঝবা। ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা উপরের দিকে প্লাস, নিম্ন সীমা নিচের দিকে মাইনাস। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, -1 কি ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা নাকি +5 ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা? সেটা কমেন্টসে জানাও, একটু কমেন্টসে জানাও। আমি আবারও বলে দিচ্ছি, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা -1 নাকি 5 সেটা বলো। সবাই একটু কমেন্টসে জানাও, এটা দেখি কে কে পারো তাড়াতাড়ি। আমি আবারও বলে দিচ্ছি, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা হইলে প্লাস, ক্ষুদ্রতম নিম্ন সীমা হইলে মাইনাস। বাট প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, তার মানে পজিটিভ ভ্যালু জানতে চাওয়া হয়েছে, পজিটিভ ভ্যালু। তাহলে অ্যান্সার কত? সবাই একটু বলো। 5। কত হবে অ্যান্সার? 5। অ্যান্সার 5। ওকে, অ্যান্সার 5। ক্লিয়ার ভাই? ইয়েস, বুঝছো এই পার্টটাকে? সবাই বুঝছো? সবাই বুঝলে একটু জানাও যে ভাই আমি একদম পুরো পাংখা, আমি বুঝে গেছি, এটা নিয়ে আমার আর কোনো সময় ভুল হবে না। সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা? সবাই একটু জানাও যে ভাই আমরা সবাই বুঝে গিয়েছি, এটা আমাদের ভুল হবে না। সবাই কি ক্লিয়ার হয়েছ? ওকে, থ্যাংক ইউ। নেক্সট আরেকটা কোশ্চেনে আসো। আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি, নতুন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট। ওকে, আসো, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি পড়াবো খুব কম, তবে বাছাইকৃত প্রশ্ন করাবো। যেই টপিক রিলেটেড প্রশ্ন আসবে, মান চেঞ্জ থাকতে পারে এবং হুবহু প্রশ্ন কমন পড়ে যেতে পারে। তোমরা অলরেডি দেখছো যে ভাইয়া হচ্ছে একটা চ্যাপ্টার থেকে 10-12টা কোশ্চেন দিই বা 20-25টা কোশ্চেন দিই। হ্যাঁ, ক্যালকুলাস চ্যাপ্টারগুলো অনেক বড়, এই জন্য আমার কোশ্চেনগুলো অনেক থাকে, এটা হিসাবটা আলাদা, কারণ এক একটা চ্যাপ্টারে 10টা করে চ্যাপ্টার, অন্তরীকরণে 10টা, ক্যালকুলাসে 10টা, সো টোটাল 20টা চ্যাপ্টার থেকে তুমি যদি 200টা কোশ্চেন না করো, তাহলে তুমি কি পড়াশোনা করবা? স্বাভাবিক। তো ওগুলাতে আমি একটু বেশি কোশ্চেন দিই, বাকি সবগুলোতে 10-20টা করে কোশ্চেন থাকে। তো এখানেও আমার এই 10টাই কোশ্চেন থাকবে। 10টা কোশ্চেন ভালো করে যাও, ইনশাল্লাহ কমন পাবা। প্রশ্নটা দেখো, অসমতাটা হচ্ছে 5 মাইনাস হচ্ছে হলো 2x, ঠিক আছে, ইজ লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল 4 এর সমাধান সেট, এইটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আসো এর সমাধান সেটটা আমরা বের করি। সলভ ভাই, একদমই সহজ। তুমি আগে এই জিনিসটাকে লিখবা, 5 মাইনাস 2x ইজ লেস দেন অর ইকুয়াল 4। এখন তুমি যে কাজটা করবা, আমি আগের নিয়মেই যাব। ভাইয়া কি নিয়মে যাবেন? এই যে খেয়াল করো, মডুলাস অফ x ইজ গ্রেটার দেন a, তাহলে আমি কি লিখতাম? মাইনাস a ইজ গ্রেটার দেন x ইজ গ্রেটার দেন a। সো একই ফরম্যাট, আমিও সেম ফরম্যাটে যাব। তাহলে -4 ইজ গ্রেটার দেন 5 মাইনাস 2x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল +4। আমার এখানে মিডলে কি রাখতে হবে? শুধু x রাখতে হবে। তাহলে শুধু x রাখার জন্য আমরা কি করব? -5 নিব। শুধু x রাখার জন্য কি করব? -5 নিব। এই যে মাইনাস 2x, তাহলে হচ্ছে হলো 4 মাইনাস হচ্ছে হলো 5। নাইস। -9 -2x -1। ওকে, সেখানে -2x। এই পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। আসতে পারে, আগে থেকে আমি কোনো কিছুই বলি না ভাই, কারণ হচ্ছে এগুলো আগে থেকে বললে তোমরা আশা নিয়ে বসে থাকবা। সো আশা করা ভালো,
একটু অপেক্ষা করো, আল্লাহ ভরসা, আল্লাহ অবশ্যই তোমার রিজিকে যেটা থাকবে তুমি ইনশাল্লাহ সেটা পারো, আমি নিরাশ করব না, ইনশাল্লাহ 55 মানে 55 এর উপর থাকবে, এটা শিওর থাকো। সো এখন এই জিনিসটা তোমার কাছে আসছে, এখন তুমি যেটা করবা সব জায়গা থেকে মাইনাস উঠায় দাও, সব জায়গা থেকে মাইনাস উঠায় দাও। এখন মিডলে আমি কি রাখতে বলছিলাম, এক্স, তাহলে এক্স রাখো না রে ভাই, 9/2 ঘুরাই দিছি, নিয়ে আসছি, আর 1/2 শেষ। এখন একটু খেয়াল করো বাবা, এই পার্টটুকু তো শেষ, এখন এদের সমাধান সেট জানতে চাইছে, খেয়াল করো সবাই, এদের সমাধান সেট খেয়াল করো সবাই। আচ্ছা, সমাধান সেট, আমি নর্মালি একটা কথা বলে দিই, এখানে এই এক্স এর মানটা, হ্যাঁ এক্স এর মানটা 9/2 থেকে হাফ পর্যন্ত দেওয়া আছে, 9/2 থেকে হাফ, এই যে 9/2 থেকে হাফ পর্যন্ত দেওয়া আছে, মানে এদের ভিতরে এদের এক্স এর মান আছে। সো তুমি যেটা করবা, এদের সমাধান সেট মাইনাস ইনফিনিটি হয়, মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে হলো হাফ, এর ভিতরে আছে যেহেতু এই জন্য আমরা ইউনিয়ন দিয়েছি, এর ভিতরে মানগুলো আছে এই জন্য আমরা ইউনিয়ন দিয়েছি। এরপরে হচ্ছে দেখো, হাফ থেকে 9/2 এর ভিতরে মানে বাইরে তো আর যাইতে পারবে না, পারবে না, যেহেতু পারবে না এই জন্য থার্ড ব্র্যাকেট 9/2 কমা হচ্ছে হলো আমরা বসাবো ইনফিনিটি, প্লাস ইনফিনিটি ইনফিনিটি ওপেন। এখন এখানে তোমরা অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই এগুলো কি পড়ো না ইন্টারমিডিয়েটে, দেখো এই ফার্স্ট যে ব্র্যাকেটটা এটা হচ্ছে হলো মুক্ত, এটা মুক্ত অবস্থায় আছে, এই যে হাফ যে অবস্থাটা আছে এটা মুক্ত। এখন এই হাফটা তো আর মুক্ত সম্ভব না, কারণ ভাই আমি তো কোশ্চেন সলভে দেখে আসছি যে এক্স এর মানটা হচ্ছে হাফ থেকে 9/2, তাহলে আপনি এখানে কিভাবে এটা বসাইলেন, হ্যাঁ আমার ভুল হয়েছে, এটা দুঃখিত, এটা হাফ আর এটা ইউনিয়ন, সরি থার্ড ব্র্যাকেট, ওকে। আর এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে বদ্ধ, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে বদ্ধ, ঠিক আছে। তার মানে একটু খেয়াল করো, হাফ আর হচ্ছে 9/2 এর মধ্যে এক্স এর ভ্যালুটা আছে, যেখানে ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারতো, এই জন্য তারা মুক্ত অবস্থায় আছে, যেহেতু এরা এর ভিতরে মানগুলো আছে এই জন্য আমরা ইউনিয়ন দিচ্ছি। এবার সবাই বলো ক্লিয়ার কিনা, এবার সবাই বলো ক্লিয়ার কিনা। এবং এইটাই আমাদের কাছে কি ছিল বাবা, অপশনে ছিল, এবং এটাই আমাদের কাছে কি ছিল বাবা, অপশনে ছিল। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং এটা আর কি আসার মতো একটা প্রশ্ন। সো আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে বাসায় বসে প্র্যাকটিস করবা, একটা জিনিস দিচ্ছি, বাস্তব সংখ্যা, ঠিক আছে, এই চ্যাপ্টারে এটাই শেষ। 1/2x মাইনাস হচ্ছে 3 ইজ গ্রেটার দেন 5, এইটা সমাধান করবা। অসমতাটির সমাধান, ওকে, অসমতাটির সমাধান। সো এই কয়টা কোশ্চেন করলেই তোমার মোটামুটি বাস্তব সংখ্যার টাইপ শেষ, বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো ভয় থাকার কথা না, ক্ষুদ্রতম নিম্ন সীমা, ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, এগুলো শেষ হয়েছে। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, সেটের সীমাটা বুঝো নাই, আরেকবার একটু মজার সেট করে দেখো। এইখানে এক্স এর যে মানটা, একটু মনোযোগ দিয়ে দেখো, একবার দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এক্স এর যে মানটা সেটা 9/2 থেকে হাফ পর্যন্ত আছে, তার মানে 9/2 থেকে হাফ, এই দুইটা তার মানে বদ্ধ অবস্থায় আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এই দেখো এই দুইটার আগে আমরা থার্ড ব্র্যাকেট বসাই দিছি, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সে বদ্ধ, এর বেশি বা কম হইতে পারবে না, 9/2 থেকে হাফ পর্যন্ত হইতে পারে। আর যেহেতু তাদের মানটা আমরা জানতাম না এটা বের করার আগ পর্যন্ত, সে যে কোনো কিছু হইতে পারতো, এই জন্য এটাকে বলা হয় ইনফিনিটি ধরা। তো একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এখন এই ভ্যালুগুলোকে আমরা এইভাবেই ডিটারমিনেট করি অসমতার ক্ষেত্রে। তাহলে মিডলে ইউনিয়ন বলতে হচ্ছে এই মানগুলো এর ভিতরে আছে, মানে এক্স এর মানগুলো এর ভিতরে আছে, সবগুলোর ভিতরে আছে দেখে ইউনিয়ন বসাই দিছি। ক্লিয়ার? এবার সবাই একটু বলো যে এবার ক্লিয়ার হয়েছে কিনা, প্রবলেম সলভ কিনা। ওকে, এটা বাসায় হোম প্র্যাকটিস করবা, ঠিক আছে। যে বলছিলা সে এবার ক্লিয়ার কিনা এবার আমাকে একটু জানো, এটা হোম প্র্যাকটিস করবা। এবার একটু আসো, সৌরভ রায় সেট ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানা যে ভাইয়া আমরা ক্লিয়ার হইছি ভাইয়া, তাড়াতাড়ি। এবার আসো দ্বিপদী বিস্তৃতি,
ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি। হ্যাঁ, বেশি পড়াবো না, এক্সাক্ট যেই টপিকগুলো তোমাদের দরকার শুধুমাত্র এগুলো হাজি দানেশের জন্য কিন্তু মাথায় রেখো, সেই জিনিসগুলো আমি দেখাই দিব তোমাদেরকে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। দ্বিপদী বিস্তৃতি ঠিক এক্স্যাক্টলি যেই টপিক দুটো আমি দেখাবো এখন, সেই টপিক দুইটাই খালি দেখে যাও, আর কিছু দেখার দরকার নেই। আসো সবাই, দ্বিপদী বিস্তৃতি টপিক 1, সবাই একটু লেখো টপিক 01, যা বলবো সেগুলো ভালো করে লিখে নাও। টপিক মোট পদ সংখ্যা নির্ণয়। মোট একটা একটা করে যাইতে হবে, তো সব একবারে শেষ করতে পারবো না। মোট পদ সংখ্যা নির্ণয়। ওকে, আসো, মোট পদ সংখ্যা নির্ণয়। ওকে, আসো, মোট পদ সংখ্যা নির্ণয়। এখন ভাই মোট পদ সংখ্যা নির্ণয় কিভাবে করব? আচ্ছা, ধরে নাও, দেখো a প্লাস b টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা, আমি এটা বললাম। এটা খেয়াল করো, আমরা পদ সংখ্যা বের করি কিভাবে? পদ সংখ্যা ইকুয়ালস টু n প্লাস 1। পদ সংখ্যা ইকুয়ালস টু n প্লাস 1। কিভাবে ভাই n প্লাস 1 আপনি কিভাবে বললেন ভাই, আমি বুঝলাম না। আচ্ছা, তোর বোঝার দরকার নেই, এই যে এখন দেখবি, এখন বুঝবে। a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা সবাই জানতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সবাই এটা জানি? সবাই এটা জানি ভাইয়া? জানি। খেয়াল করো, কয়টা পথ? কমেন্টস করবা, এখন কমেন্টস করলে সব পড়া শেষ। কয়টা পথ তাড়াতাড়ি বলো। এখানে কয়টা পথ? দুইটা পথ ভাইয়া। এখানে কয়টা পথ? দুইটা পথ। তাহলে আমি কি বলছিলাম? পদ সংখ্যা n প্লাস 1। তাহলে n প্লাস 1, n প্লাস 1, তাহলে পদ সংখ্যা 2 প্লাস 1, 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। দেখো যে 3, 1 2 3, তিনটা পাইছো? তিনটা পাইছো? তো এটা হচ্ছে হলো ওই বিস্তৃতির পদ সংখ্যা বের করা। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? পদ সংখ্যা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো, সবাই বলো। দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা বের করার টপিকটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো। ওকে, তাহলে এখন যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয়, ধরো এরকম যে ভাই x প্লাস ওয়াই এর উপরে 33 দিলাম, ধরে নাও, এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা কত? সবাই এটা কমেন্টসে জানো, সবাই এটা কমেন্টসে জানো দ্রুত, সবাই এটা কমেন্টসে জানো দ্রুত। এর পদ সংখ্যা কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো এখানে 33টা আছে, কারণ একটা পাওয়ার বাড়বে, n প্লাস 1, তার মানে 33 প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 34। শেষ। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? নাইস, থ্যাংক ইউ। ওকে ওকে, এবার আসো, এটা তো দ্বিপদী গেল, এটা তো দ্বিপদীরটা গেল, এটা দ্বিপদী গেছে না? কারণ কি ভাই, এখানে কয়টা পদ? দুইটা, দুইটা। আমি যদি এখানে তিনটা পদ দিতাম, তাহলে তাদের পদ সংখ্যা কত হইতো? আসো আসো, ত্রিপদী, সরি ত্রিপদীটা লেখো, ত্রিপদী। ওকে, এবার খেয়াল করো, a প্লাস বি প্লাস সি তার উপর n, এই বিস্তৃতির টোটাল পদ সংখ্যা কতগুলা সেটা যদি তোমার কাছে বের করতে বলা হয়, তাহলে সেটা তুমি বের করবা তাদের পদ সংখ্যা। পদ সংখ্যা, হ্যাঁ। আসো আমরা ফর্মুলাটা লিখে ফেলি, n প্লাস m মাইনাস 1 সি m মাইনাস 1, এইটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। ওকে, এইটা হচ্ছে আমাদের কাছে এটার ফর্মুলা। এবার আসো ভাই, এটা কি করলেন আপনি? কিছুই বুঝলাম না, বোঝার দরকার নেই। আসো একটা ম্যাথ দেই, তোমরা বুঝে যাবা, নাহলে বুঝবা না। a প্লাস বি প্লাস সি তার উপরে 10, এদের পদ সংখ্যা বের করা। এখন n হচ্ছে হলো কতগুলো পদ আছে, তাহলে খেয়াল করো, n এর মান হচ্ছে হলো 10, সরি n এর মান হচ্ছে হলো 10, বসাও 10 প্লাস প্লাস m, m হচ্ছে হলো কয়টা পদ আছে? একটা দুইটা তিনটা, তিনটা, মাইনাস কত? সি m 3 মাইনাস 1। আসো এবার, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, ভালো মতো দেখো, 13, 13 থেকে এত বাদ দিলে 12, 12 C2, আর এইটাই অপশনে থাকবে, আর এইটাই অপশনে থাকবে। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা?
সবাই একটু বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ার। এখন 12C2 কে যদি তুমি নর্মালাইজ করো, 12C2 কে যদি তুমি নর্মালাইজ করো তাহলে 66 আসার কথা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, এই পার্টটুকু সবাই ক্লিয়ার হয়েছে কিনা। ত্রিপদীর ক্ষেত্রে হচ্ছে হলো পদ সংখ্যা বের করা। সবাই দ্রুত কমেন্ট সেকশনে জানাও, সবাই দ্রুত কমেন্ট সেকশনে জানাও। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করো। a প্লাস বি প্লাস সি, তার উপরে আমি দিলাম 21। এদের পদ সংখ্যা বের করো, এদের পদ সংখ্যা বের করো, এদের পদ সংখ্যাটা বের করো দ্রুত। পদ সংখ্যা বের করো দ্রুত, দ্রুত পদ সংখ্যা বের করো দ্রুত দ্রুত। যারা আসো যা করবা তাড়াতাড়ি করো বাবা, এগুলো নিয়ে এত দেরি করা যাবে না, তাড়াতাড়ি। তারপরে আমরা এক্স বর্জিত পদ বের করা শিখবো, আসো, টেনশনের কোনো কারণ নাই। সবাইটা বের করো দ্রুত। (23C2) থ্যাংক ইউ। 23C2, ইয়েস। পদ সংখ্যা বের করতে বলা হইলে আর জীবনে ভুল করবা কেউ, সবাই কমেন্ট সেকশনে জানাও। 23C2, থ্যাংক ইউ। পদ সংখ্যা বের করতে বলা হইলে দ্বিপদী বিস্তৃতির আর জীবনে কখনো ভুল করবা কেউ? কি ভুল করবা? করবা না। নেক্সট আসো, নেক্সট আসো, নেক্সট। আই হোপ যে তোমরা এটুকু সবাই বুঝছো। নেক্সট, ওকে ওকে, আসো নেক্সট। খেয়াল করো সবাই, এটা হচ্ছে এক্স বর্জিত। সবাই একটু লেখো, এক্স মুক্ত বা এক্স বর্জিত, হ্যাঁ, টাইপ 2 মানে টপিক 2। এক্স বর্জিত বা এক্স নট এর সহগের মান, এর সহগের মান। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখন আমি যেভাবে যা বলি সেভাবে তাই করো, ইনশাল্লাহ তোমরা সব ম্যাথ পারবা, এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। মনে করো বিষয়টা হচ্ছে এরকম যে a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q এর উপরে n দিছি পাওয়ার। এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদের x টু দি পাওয়ার m এর সহগ বিদ্যমান থাকলে, সহগ বিদ্যমান থাকলে, সবাই একটু লিখে নাও, সহগ বিদ্যমান থাকলে, হ্যাঁ। এবার একটু খেয়াল করো ভাই, এত কঠিন কোনো কিছুই না, আবার সহজে কোনো কিছুই না, খেয়াল করো সবাই। টি আর প্লাস 1 তম পদের মান, টি আর প্লাস 1 তম পদের মান NCR ডট এ টু দি পাওয়ার n মাইনাস আর ডট বি টু দি পাওয়ার আর। এখন সবার মনে একটা প্রশ্ন এসে পড়ছে, ভাই আপনি এটা কি লিখলেন, এখানে আর করতে পাবো? আর তো পাওয়ার কোনো স্কোপ নাই। আরে ম্যাথে যখন সূত্রের মধ্যে আর আছে তা আর বের করতে পারবো না? না পারলে তো ভাই আসি, এই যে আসো, আর বের করার টেকনিক শর্টকাট, সবাই লেখো। এই আরটাই বের করা আসলে মূল ফ্যাক্ট। তোমাদের কৃষিগুচ্ছেও এক্স বর্জিত রাশি দিয়ে একটা প্রশ্ন এসেছিল যেখানে আর বের করতেই পারে নাই কেউ, সেই প্রশ্নটা কেউ ধরেও নাই। সো আর বের করাটাই হচ্ছে এখানে ফ্যাক্ট। সো আমরা আরটাই বের করব। আর ইজ ইকুয়ালস টু এনপি মাইনাস হচ্ছে হলো এম ডিভাইড বাই পি মাইনাস কিউ, ডিভাইড বাই পি মাইনাস কিউ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা প্রশ্নে যাব। আসো প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবা, একটা প্রশ্ন করলে এই চ্যাপ্টারের যতগুলো এক্স বর্জিত পদের রাশি থাকবে সব বের করতে পারবা। এক্স মাইনাস 1/x তার উপরে 12 এর বিস্তৃতিতে, খেয়াল করো, এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি, এক্স বর্জিত এক্স বর্জিত পদটি কত, এক্স বর্জিত পদটি কত, এটা জিজ্ঞাসা করলাম। এখন একটু ঠান্ডা মাথায় এটাকে খেয়াল করতে হবে যে বাবা এটাকে কিভাবে সলভ করা যায় ভাই। ওকে ওমা,
এটা এত ছোট হয়ে গেল কেন? ওকে আসো, এটা বলা হয়েছে এর এক্স বর্জিত পদটি কত। ওকে, আমরা আগে আর বের করব ভাই। আর আর কি? এনপি, এন মানে কত? 12, পি এর মান কত? 1। এটা কিছু নাই, পি এর মান কত? 1। এই যে ভালো মতো খেয়াল করো, এ এক্স পি, এ এক্স পি, এই যে এখানে খেয়াল করো, এ এক্স এর উপরে পি, এ এক্স এর উপরে পি, তাহলে এই এক্স এর উপরে পাওয়ার কত? 1, তাহলে 1 মাইনাস এম, মাইনাস কি? এম। দেখো তো এখানে এক্স টু দি পাওয়ার এম এর সহগ বিদ্যমান থাকলে, এক্স টু দি পাওয়ার এম এর সহগ, এখানে কি কোথাও এক্স টু দি পাওয়ার এম আছে? নাই, তাহলে এক্স টু দি পাওয়ার এম এর হিসাব বাদ, তাহলে 0 নাই, যেহেতু তার মানে 0। এরপরে আসো, নিচে বলা হয়েছে কি? নিচে কি বলা হয়েছে? পি মাইনাস কিউ। এইটা একটা পি, এটা একটা কিউ, তাই না? তাহলে এই দুইটার উপরে পাওয়ার আছে কত কত করে? 1 করে, তাহলে +1, শেষ। এখন কেন এখানে +1 হলো? বা এখানে -1 আছে, এখানে +1 আছে, এই জন্য -1 আছে প্লাস। তাহলে আমরা পাবো 12/2 এই দোষটা হচ্ছে 6। ভাইয়া আরেকবার এগ্রি কোশ্চেনটারও সলভ করাই দিয়েন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, তাহলে এটার অ্যান্সার কত আসতেছে? 6। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো খুব ভালো মতো। আর এর ভ্যালু যদি 6 আসে, আর এর ভ্যালু যদি 6 আসে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এবার খেয়াল করো, আর প্লাস 1তম পদটাই হচ্ছে হলো বর্জিত পদ, 1তম পদটি হচ্ছে হলো বর্জিত পদ, বর্জিত পদ। তাহলে আমরা কি পাবো? 6 + 1, সরি 6 + 1 এটা হচ্ছে হলো 7তম পদটাই হচ্ছে হলো এক্স বর্জিত পদ। তাহলে অপশনে যদি থাকে কততম পদ, অ্যান্সার হবে 7তম পদ। এবং এই সিমিলার একটা প্রশ্ন আপনাদের কৃষিগুচ্ছে আসছিল, ঠিক আছে? সো এটা একটা বিষয়, এটা একটা বিষয়, বুঝতে পারছো? আমাকে বলছে এর বিসিতে এক্সতম পদটি কত, 7তম পদটি হচ্ছে এক্সতম বর্জিত পদ। সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা? সবাই একটু বলো যে সবাই বুঝতে পারছো কিনা বাবা, সবাই একটু বলো, সবাই সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? ওকে, আমি আরেকটা প্রশ্ন দিব, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা, আদারওয়াইজ এগুলো বোঝা এত সহজ না, ঠিক আছে? আসো নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখো 2x + 1/6x এর উপরে 10, এর উপরে 10 কোন পদটি এক্স বর্জিত পদ? কততম পদটি এক্স বর্জিত পদ? কততম পদটি এক্স বর্জিত পদ? ঠিক আছে, আমি এই প্রশ্ন দিলাম, কততম পদটি এক্স বর্জিত পদ, কততম পদটি এক্স বর্জিত পদ। তাহলে তুমি এটা বের করতে পারবা না? দেখো সলভে আসো, সলভ, খেয়াল করো ভাই, 2x + 1/6x টু দি পাওয়ার 10, কিচ্ছু না, এখানে তুমি আগে আর বের করো, আর এর মান কত? 10 ইন্টু পাওয়ার কত আছে? 1 মাইনাস কত? 0, 1 + 1, শেষ। দুইটা পদের মান বসাই দিচ্ছ, শেষ। এখন খেয়াল করো, 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে কত রে বাবা? 5। তাহলে কততম পদ? আর প্লাস 1তম পদ, এক্স বর্জিত পদ। তাহলে 5 + 1 = 6তম পদ, এক্স বর্জিত পদ, শেষ। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? 6তম। আর নাইস, দেখছো, মানে তুমি যদি বলো যে ভাই হ্যাঁ আমি এখন এগুলা পারবো, তাহলে আমার হয়ে গেছে। এরপরে আসো মধ্যপদ নির্ণয়, মধ্যপদ নির্ণয়, মধ্যপদ নির্ণয়, মধ্যপদ নির্ণয়। ওকে, এই এক্স বর্জিত পদ, আর ভুল হবে, আর ভুল হবে, সবাই একটু বলো। যারা লাইভে আসো ভাই, এক্স বর্জিত পদ আর কখনো ভুল হবে কিনা এটা একটু জানাও। তোমরা না জানালে কিন্তু আমি মধ্যপদ নির্ণয়টা দেখাবো না, কারণ মধ্যপদ নির্ণয় থেকেও প্রশ্ন আসে। তো সবাই একটু বলো যে আমি মধ্যপদটা দেখাবো কিনা। 6তম পদ, ইয়েস এক্স্যাক্টলি, তাহলে আমি মধ্যপদ নির্ণয়টা দেখাবো। আসো দেখো, a + x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, হ্যাঁ এর বিস্তৃতিতে
ওকে, আমার হচ্ছে হলো চশমা খুললেই মাথা ব্যথা করবে, তারপর খুললাম কারণ চোখে এত কিছু দেখতে পারতেছি না, মানে ঝাপসা লাগতেছে। n জোর হলে জোর হলে পদ সংখ্যা বেজোর, মনে রাখবা পদ সংখ্যা বেজোর, মধ্যপদ একটি। আমি যা শেখাচ্ছি তা ভালো করে দেখে যাও। n জোর হলে খেয়াল করো a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। তাহলে খেয়াল করো এদের মধ্যপদ বের করবা, n/2 প্লাস হচ্ছে 1, এদের মধ্যপদ হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1, এদের মধ্যপদ হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1। ওকে, আসো আমরা কিন্তু সূত্র লিখতেছি, সূত্র সব সূত্র। নাম্বার 2, হ্যাঁ স্লাইড দিয়ে দেবো 2 নম্বরে আসো, দেখো 2 নম্বরে আসো, যা যা দেখাবো এগুলো জাস্ট ভালো করে লিখে নাও। n যদি বেজোর হইতো ভাই আপনি তো জোর শিখাইলেন, এখন বেজোর শিখাবেন না? হ্যাঁ, কেন শেখাবো না? বেজোর হলে পদ সংখ্যা জোর, মধ্যপদ কয়টা হবে? 2টা, যা হবে তার উল্টা, আগেরটা যা ছিল এটা তার উল্টা, মধ্যপদ 2টা। কিভাবে খেয়াল করো, a প্লাস বি তার হোল কিউব, এই যে n হচ্ছিল পাওয়ার বেজোর হয়ে গেছে, তাহলে এখন মধ্যপদ কয়টা? 2টা, a কিউব প্লাস 3ab স্কোয়ার হচ্ছে হলো, তারপর হচ্ছে হলো 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে হলো বি কিউব। ওকে, এইটা একটা পার্ট গেল আমাদের কাছে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এদের মধ্যপদ বের করবা, এদের কি পদ বের করবা? মধ্যপদ n প্লাস 1/2 কমা n প্লাস 1/2 কমা n প্লাস 1। ওকে, এইটুকু সবার ক্লিয়ার? ওকে, 2টা জিনিস, একটার হচ্ছে হলো পাওয়ার যদি জোর হয় তাহলে একটা সূত্র, একটা যদি পাওয়ার বেজোর হয় তাহলে আরেকটা সূত্র। কনসেপ্ট কি বুঝাইতে পারলাম? তাহলে এদের মধ্যপদ 2টা লিখে দিছি, আমরা এবার কোশ্চেনে যাব। সবার লেখা হইলে আমাকে একটু বলেন যে ভাই লেখা হয়েছে, সবার লেখা হইলে আমাকে একটু বলেন যে ভাই লেখা হয়ে গেছে, সবার লেখা হইলে আমাকে একটু জানাও যে ভাই লেখা হয়ে গেছে, তাহলে আমি কোশ্চেন সলভে যাব। ঠিক আছে, 2টা প্রশ্নই ইম্পর্টেন্ট, মধ্যপদ নির্ণয় 2টা প্রশ্নই ইম্পর্টেন্ট, আমি আবারও বলে দিচ্ছি, মানে 2টা টপিক ইম্পর্টেন্ট। সবাই একটু বলো যে সবার লেখা হয়েছে কিনা, তাহলে যাবো। আসো নেক্সট, খেয়াল করো প্রশ্নটাকে, খেয়াল করো এক্স মাইনাস, এই স্লাইড আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে টেলিগ্রামে দিয়ে দিব। এত এর বিস্তৃত মধ্যবর্তীর মান কত? এর বিস্তৃতিতে মধ্যপদের মান কত? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আমি তোমাকে দিলাম। এখন আসো এটা সলভে চলে আসো, এটার সলভে চলে আসো, একটু মনোযোগী হও। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও বাবা, এইখানে যে পাওয়ারটা আছে এটা ইভেন, এটা ইভেন মানে ইভেন নাকি অড? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ইভেন মানে জোর, আর হচ্ছে অড মানে বেজোর। সবাই বলে এন এর যে মানটা আছে এটা জোর না বেজোর? সবাই দ্রুত, এটা জোর না বেজোর এটাকে জানাইতে হবে আপনাকে, তাহলে আপনি এই জিনিসটা পারবেন, আদারওয়াইজ পারবেন না, কখনোই পারবেন না। এটা তাড়াতাড়ি বলো, এটা জোর না বেজোর? দ্রুত বলো। একজন বলতেছো 9। ওকে, থ্যাংক ইউ, স্যালুট। যেহেতু পজিটিভ মানে জোর আছে, তাহলে সংখ্যা কি? n/2 প্লাস 1, এই যে n/2 প্লাস 1, তাহলে n এর মান কত? 16/2 প্লাস 1, 8 প্লাস 1, এই জাস্ট কত? 9। ভাই সহজ লাগছে মধ্যপদ নির্ণয় করা? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এই সবাই একটু জানাও। কখনো এইভাবে দ্বিপদী বিস্তৃতি যারা আজকে একদম প্রথম করছো, মনে হয়েছে যে দ্বিপদী বিস্তৃতির এই পার্টগুলো এত সহজ? এনিওয়ান কেউ থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? যে ভাই মানে কঠিন লাগতেছে, সহজ লাগতেছে নাকি কঠিন? ওকে, a/x প্লাস x/a এর উপরে 10, এর মধ্যপদ কত সেটা একটু বলো। এর মধ্যপদ কত সেটা জানো সবাই?
এর মধ্যপদ কত সবাই জানো? তাহলে শেষ করব ইনশাআল্লাহ। এর মধ্যপদটা কত একটু জানাও ভাইয়াকে। 6। থ্যাংক ইউ। n/2 + 1 = 5 + 1 6। শেষ। সো তোমরা মধ্যপদ বের করতে পারছো, এটা একদম ইজি। যারা আগে কখনোই পড়ো নাই তাদের কাছে হয়তো বা এটা একদম সহজ লাগতে নাও পারে, বাট আমি আসলে চেষ্টা করছি, এছাড়া তো আর কিছু না। জিনিসটা হচ্ছে হলো চেষ্টার উপরে আসলে আলটিমেটলি আর কিছু করার নাই। সো তুমি যখন চেষ্টা করবা তখন হচ্ছে হলো সেটা করে ফেলতে হবে, ঠিক আছে, আর কিছুই না। সো এইটাই হচ্ছে হলো আমাদের কাছে করণীয় যত জিনিস বা যতগুলো টপিক আমাদের কাছে ছিল, মোটামুটি যতগুলো কঠিন টপিক ছিল আমরা শেষ করে দিয়েছি আপনাদেরকে। আর যদি আপনাদের কাছে সহগ নির্ণয় দিয়ে কোনো কিছু আসে, আমরা লাস্ট একটা টপিকে যাব, এই টপিকটা শেষই করে দিই, সবগুলোই পড়াইছি যেগুলো আসার মতো। সহগ নির্ণয়, আসো, এটা একটা টপিক, সহগ নির্ণয়। এই টপিকটা থেকেও প্রশ্ন আসতে পারে, আমি সহগ নির্ণয় থেকেও প্রশ্ন দিচ্ছি। আসেন, সূত্র শিখাই দিতেছি, আপনারা শুধু পান্তা ভাতের মতো অ্যান্সার করে যাবেন, ঠিক আছে, আর কোনো কাজ নেই। আসেন, a + x⁴n এর বিস্তৃতিতে r+1 তম পদের সবাই একটু লিখে নাও, x⁴r এর সহগ বিদ্যমান থাকলে হ্যাঁ, t প্লাস, ভাই পাওয়ার যদি মাইনাস থাকে ওটা ইনভার্স করে নিবা, t r+1 তম পদ ncr ডট a⁴n - r ডট x⁴r, ঠিক আছে। এটাও একটু মাথায় রেখো, এই প্রশ্নটা ডিরেক্ট আসে এখান থেকে প্রশ্ন, হ্যাঁ, সূত্রটা মাথায় রেখো। আসো কোশ্চেনে যাই আমরা ভাই। কোশ্চেনে গেলে তোমরা এই সূত্রগুলোর ব্যাখ্যা আসলে বুঝতে পারো, কোশ্চেন ছাড়া সূত্র করে লাভ নেই। আসো, সেটা কি একদম সহজ, আমি জাস্ট লিটল বিট একটা ম্যাথ দিব, মানে একদম ছোট দিয়ে আপনাদেরকে বুঝাবো। এর বিস্তৃতিতে x⁴20 এর সহগ কত? এর সহগ কত এটা আপনাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আসো, NCR n এর মান কত? 100। c r এর মান কত? r এর মান হচ্ছে হলো এই যে x⁴r যেটা আছে, এই যে x⁴r, এটার সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে 20 x⁴r, a⁴ 100 মাইনাস হচ্ছে হলো 20 ইন্টু x⁴20, তাহলে লেখা যায় 100c20 ডট a⁴80 ডট x⁴20। শেষ, এই যে অ্যান্সার। দেখছো, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে, সবাই একটু বলো যে ভাইয়া সবাই ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ, জাস্ট এটা একটু বলো। তুমি দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারতেছো, কিন্তু আহামরি তেমন কঠিন কিছু লাগার কথা না, সূত্র জানবা অ্যান্সার করবা, কোনো কাজ নেই এখানে। তাহলে এটা করো, এটা কইরো, হ্যাঁ, এটা x⁴30 দিয়ে আছে, ওকে, এটা হোম প্র্যাকটিস করো, ওকে। ইজি লাগছে? কারো কাছে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো যে ভাই কোশ্চেন মানে কঠিন লাগছে আমাদের কাছে আজকের লেকচারটা। আমি হয়তো বা প্র্যাকটিস খুব কম করাই, বাট এক্স্যাক্ট যেগুলো থেকে আসার মতো সেগুলো আমি করাই দিই, ঠিক আছে। এই 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস আমার দ্বারাও সম্ভব না ভাই, আমি প্রচণ্ড অসুস্থ, ঠিক আছে। এই যে কালকে ডাক্তারের ইয়াটা কই, ফাইল কই, ঠিক আছে, তোমাদের কাছে দেখাই যে ভাইয়া হচ্ছে হলো কি পরিমাণ অসুস্থ। এই যে টানা কয়েকদিন ধরে শুধু মনে করো যে ডাক্তারের ফাইল নিয়ে ঘুরতেছি, সব আমার ফাইল, ঠিক আছে, এই যে এন্ডোস্কোপি এগুলো করে অবস্থা খুব খারাপ। তো যাই হোক, সবাই দোয়া করো আর কি, হ্যাঁ।
আমি আসলে চেষ্টা করি আমার আমি জানি না যে আমার ভিতরে কি আছে, বাট আমি আল্লাহর উপর নির্ভর করি এবং এতটুকু চেষ্টা করি যে একটা স্টুডেন্ট আমার কাছে হোক সেটা 5 টাকা হোক সেটা 10 টাকা, সে আমাকে বিশ্বাস করে সে আমার কাছ থেকে একটা সাজেশন বা আমার এক্সাম ব্যাচ বা আমার মূল ব্যাচে ভর্তি হয়। তাকে চেষ্টা করি, হইতে পারে আমার টাইম ম্যানেজমেন্টের কারণে একটা দুইটা এক্সাম আমার হইতে পারে যে পিছায় যাচ্ছে বা হচ্ছে আমি নিতে পারতেছি না, বা আমি অসুস্থ থাকলে সেটা আমি বলে রাখি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে হলো ফ্রিতে সব কিছু প্রোভাইড করার, তবে সাজেশনটা বানাতে গিয়ে আমাদের একটু সময় ক্ষেপণ হয় এবং এটা একজন করে না। যদি আমি একা করতাম তাহলে অবশ্যই এটা ফ্রিতে রাখতাম, বাট এটা অনেক মিলে তৈরি করে এবং তাদেরকে আসলে পারিশ্রমিক না দিলে আমি সেই কম্প্যাক্ট আউটপুটটা পাবো না। আর তুমিও ব্রেইনবাজের সত্যায়িত একটা স্টুডেন্ট হিসাবে তুমি কখনোই মূল্যায়ন পাবা না, এটা হচ্ছে একদম সত্য কথা। এবং তুমিও কখনো চিন্তাও করবে না যে আমি ব্রেইনবাজের একদম পেইড ব্যাচের স্টুডেন্ট। একটা পেইড ব্যাচের স্টুডেন্টের যেই পরিমাণ অধিকার থাকে ফ্রি ক্লাস করার, সেই স্টুডেন্টের কাছে সেই পরিমাণ অধিকারটা থাকে না। এটা বাস্তবিকতা সত্য কথা, এটা তুমি জানো আর না জানো, ঠিক আছে? তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হও তাহলে আবার এই ফ্রি ক্লাসের মূল্যায়ন অনেক বেশি, এটা সত্য কথা। এটা আমি একদম, আমার সত্য কথাটা হচ্ছে আমি একদম মুখ দিয়ে বলে দিই, ঠিক আছে? এটা আমি কখনো লুকাই না। কিন্তু পেইড ব্যাচের ক্ষেত্র বিশেষে যেটা, ঠিক আছে, পেইড ব্যাচের যে হিসাবটা থাকে এইখানে হচ্ছে তোমাকে ব্রেইনবাজের একজন রিয়েল স্টুডেন্ট হিসাবে কাউন্ট করা হয়। তুমি চান্স পাইছো তার মানে তুমি ব্রেইনবাজ থেকে পাইছো, বিষয়টা হচ্ছে এরকম। কথা কি বুঝছো? মানে ব্রেইনবাজের সাথে তুমি সম্পৃক্ত ছিলে, দ্যাটস ওয়াই তোমার সফলতার পিছনে আমরা একটু হলেও অবদান রাখছি। ওই জায়গাটা আমরা ফিল করতে চাই, তোমাকেও ফিল করাতে চাই। তো যার কারণে গুচ্ছের সাজেশনটা যারা নিবা বা হচ্ছে হলো নিতে চাও তাদেরকে আমি রিকোয়েস্ট করবো শুধুমাত্র সাজেশন নিও না, তোমরা আমাদের এক্সাম ব্যাচটাতে আসো। এক্সাম ব্যাচে আমরা এখানে দিচ্ছি। এক্সাম ব্যাচের পেমেন্ট যেটা 129 টাকা, এটা তোমরা সবাই নিতে পারবা, যে কেউ নিতে পারবা, কারণ 129 টাকা ডাজেন্ট ম্যাটার। কারো কাছে এটা কোনো টাকাই না, বিলিভ ইট আর নট। বাইরে নিচে বের হলে তোমার কাছে 200 টাকা নাই, তার ভিতরে আমরা 129 টাকা নিচ্ছি আমার ওয়েবসাইটের বিলটা দেওয়ার জন্য, আর হচ্ছে ওই সাজেশন যারা করে তাদেরকে একটা সম্মানী দেওয়ার জন্য। এখন তুমি যদি সম্মানী না করো তাহলে তুমি এটার মূল্যায়ন বুঝবা না। ফ্রিতে যখন দিতে যাবো ওই জিনিসটার মূল্যায়ন বুঝবা না। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু শুধু ফ্রিতে আমি অন্তরীকরণ এবং যোগাযোগকরণটা দিয়েছিলাম, সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কমন পড়ছে, জাস্ট একটা বাদে হুবহু কমন পড়ছে, আমি দেখাই দিছি তোমাদেরকে। তো বিষয়টা হচ্ছে বাকি মানে বাকি টপিকগুলো থেকেও যে হুবহু কমন পড়েছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমি পাবলিক করিনি, সেটা আমার পেইড ব্যাচে ছিল। তো বিষয়টা হচ্ছে সাজেশন পেইড ব্যাচেই থাকবে। সাজেশন কেউ আলাদা করে নিতে চাইলে সেটার মূল্য হয়ে যাবে 100 টাকা, আর যদি কেউ এক্সাম ব্যাচ সহ নাও তাহলে 129 টাকা। আমি বলবো ভাই 29 টাকার জন্য তুমি এক্সাম ব্যাচ কেন মিস করবা? তুমি এক্সাম দাও, তোমার মেধাকে যাচাই করো। যেহেতু ওয়েবসাইট এক্সাম, আমার এখানে টেস্ট মুজ না, আমার এখানে কিছু না, সব পরীক্ষা টেস্ট মুজে হয় না, আমার এখানে সব পরীক্ষা ওয়েবসাইটে হয়। বাট যেটা আমরা পাবলিকলি পরীক্ষা নেই সেটা ওয়েবসাইটে না নিয়ে সেটা আমরা টেস্ট মুজে নিই, যাতে সবাই ইজিলি লগ ইন করতে পারে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। ভাই কাল ইংলিশ ক্লাস হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ ভাইয়া, এটার মান নির্ণয় কি আসতে পারে? হ্যাঁ, মান নির্ণয় যদি বলা হয়, যদি মান নির্ণয় বলতে হয়, সে মান নির্ণয় তোমাদের কাছে একদিন দেখাই দিব, আমি একটা শর্ট ভিডিও করে মান নির্ণয় দেখাই দিব, ঠিক আছে? তোমরা যদি চাও মান নির্ণয় আমি দেখাই দিব, মান নির্ণয় সহজ। আগামীকাল এটা একটু বলে দিচ্ছি, দাঁড়াও। আগামীকাল আমাদের হচ্ছে হলো বায়োলজি ক্লাস, বায়োলজি, এবং হচ্ছে হলো তোমার ইংলিশ। আচ্ছা না, কালকে বায়োলজি হওয়ার কথা না, কালকে ইংলিশ ক্লাস হবে, ইংলিশ ম্যারাথন হবে। হ্যাঁ, ম্যারাথন ক্লাস 2 ঘন্টার, ম্যারাথন ক্লাস হবে 2 ঘন্টার। আমি টাইমটা জানাই দিচ্ছি রাতে, ঠিক আছে? রাতে জানাই দিচ্ছি। এটা শুধুমাত্র হাজি দানেশের জন্য হবে, হাজি দানেশে যারা পরীক্ষা দেবে ইংরেজি তাদের জন্য হবে, ঠিক আছে? আগামীকাল ম্যারাথন হবে, ঠিক আছে, হাজি দানেশের জন্য। ওকে, যারা হাজি দানেশ দিবেন তাদের জন্য আগামীকালকে আমরা ইনশাআল্লাহ এটা ক্লাসটা দিব। তোমাদের রায়হান ভাই ক্লাস নিবে, সো তার একটা ক্লাস করার পরে আই হোপ যে তোমরা সবাই ফ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে মানে টেনশন করার কোনো কারণ নাই, ও এরকমই জিনিস, ও এত বছর ধরে ইংলিশ পড়াইতেছে এবং সিলেটে হচ্ছে আমারও আগে, আমরা শুরু করছি কখন 2019-এ, ও শুরু করছে 2017-তে। তো ফ্যাক্ট হচ্ছে আমাদের সিনিয়র, মানে টিচিং লাইফে ও আমার চাইতে সিনিয়র আছে, মানে অ্যাডমিশন জগতে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে আমরা যখন শুরু করছি তার আগেও শুরু করছে, এবং ও শুধু ইংলিশের উপরে ও ডিটারমাইন যে হ্যাঁ আমি ইংলিশটাকেই আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করবো। সো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা, কালকে ক্লাসটা করো ইনশাল্লাহ।
ভালো একটা কথা বলছো, মান নির্ণয় কিভাবে পারো, বাসায় তো নিজের প্রাপ্য মান পাই না। এই যে এখন সময়টা হচ্ছে এমন একটা বিষয় যে তোমাকে এই মুহূর্তে খুব ভালোভাবে নিজেকে একটা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? সে প্রিপারেশনটা কি সেটাও আমি একটু বলে রাখি। এই মোমেন্টে তুমি ঠিক যতটুকু পড়বা ততটুকু মনে রাখার ক্ষমতা তোমার ভিতর থাকতে হবে। তুমি অনেক পড়ছো কিন্তু মনে নাই, ওই পড়া দিয়ে লাভ নেই। তুমি যতটুকু পড়বা ততটুকু তোমার মাথার ভিতরে রাখার ক্ষমতা তোমাকে ধারণ করতে হবে। আর যদি তোমার মাথার ভিতরে হাবি জাবি ডিপ্রেশন চিন্তা আসে তাহলে কিন্তু ভুল, ঠিক আছে? এই যে নর্মাল একটা কথা চিন্তা করো যে যখন হচ্ছে ওই দেখবা যে সাপ যখন হচ্ছে হলো ইয়া করে কি যেন বলে চলাচল করে, তো তুমি সাপের লেজে দেখবা একটা, তুমি পিছন দিয়ে তুমি একটা গুতা মারছো, ও কিন্তু পিছন দিয়ে ঘুরে এসে তোমার কাছে কামড় দিতে আসে। সো বিষয়টা হচ্ছে এরকম, তুমি পিছনের যে কোনো কিছুই যখন তোমার কাছে সামনে নিয়ে আসবা তখন তোমার সামনের দিকটাতে একটা কামড়ের মতো হবে যে হ্যাঁ আমার কেউ একজন কামড়াচ্ছে বা আমাকে কেউ একজন কামড় দিচ্ছে। পিছনে ফেলে আসা সকল কষ্ট সব কিছু যদি দূর করে ফেলতে পারো তাহলে তুমি এই কয়দিনের জন্য আগাও। এখনও অনেক সময় আছে, 10 দিন মানে হিউজ টাইম। এই 10 দিন যদি তুমি ভাই ভালো মতো পড়াশোনা করো অ্যাটলিস্ট, যে হ্যাঁ আমি আগে আগে পড়ছো, এমন না যে আগে পড়ো নাই এই 10 দিনে কিছু হবে না, বাট আগে পড়ছো, এই 10টা দিন জাস্ট নিজের বেস্ট ট্রাই করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে তোমার রিজিক সেখানে লিখে রাখছে। এটা হচ্ছে কথা, কি বুঝতে পারছো? এটা আসলে কি মানে এটা লাইফটাই এরকম ভাই, আসলে এটা তুমি কিছুই ইয়া করতে পারবা না, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে কি খাইছো এটা মনে রাখতে পারবা, এতটুকু মনে না রাখলে ইন্টার পাস করতে পারতা না। এসব আউল ফাউল কথা এনে বলার দরকার নেই যে কি খাইছো মনে রাখতে পারি না, ঠিক আছে? সো ইন্টার পাস তো করে তারপরে অ্যাডমিশনে আসছো, সো এগুলো বাদ। মানে বি কনফিডেন্ট, মানে ফরওয়ার্ড করো, অলওয়েজ নিজেকে সামনে আগায় নাও, মুভ অন করো, বিষয়টা হচ্ছে এরকম। সো ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।